জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা দেখছেন না নেতারা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। টেকসই প্রবৃদ্ধির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ। স্কুলে বিমান দুর্ঘটনার ট্রমা কাটাতে চলছে গ্রুপ কাউন্সেলিং। দীর্ঘমেয়াদী যত্নের পরামর্শ মনোবিদের। টানা বৃষ্টিতে সরবরাহ কমায় বেশিরভাগ সবজির দাম বাড়তি। অতি মুনাফা ঠেকাতে নজরদারির দাবি। হবিগঞ্জে 15 ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদের বেশিরভাগ সুপারিশে বিএনপির দ্বিমত নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী আল জিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদের 826টির মধ্যে 51টি সুপারিশ নিয়ে বিএনপির ভিন্ন মত আছে। সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাধা দেখছে না বিএনপি। 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। কয়েক দফা আলোচনা শেষে 15% কমল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার। বাংলাদেশি পণ্যে ঘোষিত নতুন শুল্ক হার দাঁড়িয়েছে 20%। শুল্ক কমার বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। টেকসই প্রবৃদ্ধির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বাণিজ্য ঘাটতি কমাতে 2 এপ্রিল বাংলাদেশ সহ 7টি দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সবশেষ 8 জুলাই অন্তর্বর্তী সরকারকে দেয়া চিঠিতে জানানো হয়, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক হার 35%। শুল্ক হার কমানো নিয়ে একাধিকবার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। অবশেষে এলো শুল্ক হার কমানোর ঘোষণা। নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 20%। আগের 15%-এর সঙ্গে 20% যোগ হয়ে এখন শুল্ক হার দাঁড়াচ্ছে 35%। শুল্ক হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে রপ্তানিতেও নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন না তারা। সেলসে একটা এফেক্ট পড়তে পারে সাময়িকভাবে, সেটা হয়তো সবার উপরেই পড়বে। বাট যদি আমি দীর্ঘমেয়াদী চিন্তা করি, অবশ্যই আমাদের এখান থেকে সুফল আসার যথেষ্ট সুযোগ আছে। কারণ ওদের ইকোনমি কখনো না কখনো সামনে তো আবার স্টেবল সিচুয়েশন আসবেই। যখনই স্টেবিলিটির দিকে যাবে, আমাদের সিচুয়েশন তত বেশি হারে বাড়ার সুযোগটা বেশি থাকবে। বাস্তবতা মেনে নতুন পরিকল্পনায় কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রপ্তানি বাণিজ্যে ভালো করতে আলাদা পরিকল্পনার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার আহ্বান তাদের। অভ্যন্তরীণ কাঁচামালের উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করেই কেবলমাত্র আমরা মার্কিন বাজারে রপ্তানি করলে আমাদের যে এখন যে ঘোষিত ট্যারিফ সেটি আমাদের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আমাদের অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বৃদ্ধির জন্য আমাদের প্রায় সকল রপ্তানি খাতগুলোকেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুল্ক হার 20% নামায় বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবক ও শিক্ষকরা। ভয়াবহ দুর্ঘটনার ট্রমা থেকে রক্ষায় চলছে গ্রুপ কাউন্সেলিং। স্বল্প মেয়াদে এই চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। মনোবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক গ্রুপ কাউন্সেলিংয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘমেয়াদে এই ট্রমা শিশুদের বড় ধরনের মানসিক ক্ষতির কারণ হতে পারে। পড়ে আছে ক্লাসরুম, দেয়ালে এখনো ঝুলছে পোস্টার। কোনো কোলাহল ছুটোছুটি নেই।
বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ও কলেজের লিয়াকত আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন এক দুঃসহ স্মৃতি। চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিন আবরার রিহান স্কুলে এসেছে কাউন্সেলিং নিতে। তার মতো আরো অনেক শিক্ষার্থী অভিভাবকরাও নিচ্ছেন কাউন্সেলিং। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ট্রমায় আক্রান্তদের জন্য এই আয়োজন স্কুল কর্তৃপক্ষের। আমি ভাবি যে প্লেন যদি আবার পড়ে যায় তাহলে কি হবে। ওটা যদি ডাকি একটা কথা বলি মানে ও খেয়ালই করতে পারে না যে আমি ডাকতেছি, তারে কথা বলতেছি, এ করতেছি। ঘুমাতে গেলেই মনে করেন আমি যেখানে রাতে 2টা বাজে ঘুমাই যাই সেখানে 4টা 5টা বাজে আমার ঘুম আসে না। ঘুমাতে গেলে ওইসব দৃশ্য মনে পড়ে। অভিভাবকরা বলছেন বিমান দুর্ঘটনা তাদের জীবনে বয়ে এনেছে শোক ও বিপর্যয়। গভীর ট্রমায় আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। বলছে যে ভুলে যেতে, কিন্তু এত সহজে তো আমরা ভুলে যেতে পারি না। এগুলো সময়টা কাটা পর্যন্ত, বাচ্চা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি কোনো প্রেসারাইজ করব না। বাচ্চাটা যেভাবে থাকতে চায় সেভাবে থাকবে। এই ঘটনার পর থেকে আরেকটু বেশি ভয় পায়। তারপর আমাদের ওই দিক থেকে একটু বিমান চাই বেশি, তো শব্দ শুনলেও ভয় পায়। বন্ধুদের ছাড়া তো ভালো লাগবে না ক্লাস করতে, একজন তো চলে গেল। মনোবিদরা বলছেন ভয়াবহ এই বিমান দুর্ঘটনার স্মৃতি সহসা মুছে যাবে না শিক্ষার্থীদের মন থেকে। দীর্ঘমেয়াদে এর প্রভাব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের। রানওয়ে এরিয়া অবশ্যই একটা টেন্টেটিভ থ্রেট, কিন্তু এই মানুষগুলোর প্রতিনিয়তই রানওয়ের পাশে থাকা এবং এই যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা তাদের জন্য অবশ্যই ট্রমাটাইজিং হবে। এই ধরনের দুর্ঘটনায় ট্রমার ক্ষেত্রে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এই মনোবিদ। বিমান দুর্ঘটনার পর সময় পেরিয়েছে, আবারও হয়তো প্রাণচঞ্চল হয়ে উঠবে এই স্কুল প্রাঙ্গণ। কিন্তু সময়ের সাথে কি ক্ষত মিলিয়ে যাবে? পোড়াদের ক্ষত ভুলে যাবে বাচ্চারা? ট্রমার জন্য কাউন্সেলিং কি যথেষ্ট, নাকি আকাশে যে বিমান উঠছে, যে প্রশিক্ষণ বিমান উঠছে তার যে আতঙ্ক সেটি কাটানোর ব্যবস্থা করাটাই এখন জরুরি। অভিভাবকরা বলছেন শুধু সময়ের সাথে ক্ষত ফুরিয়ে যাবে না, সময়ের সাথে সমস্যার সমাধান না হলে সেই আতঙ্ক বাচ্চাদের মনে রয়ে যাবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাইলস্টোন স্কুল, উত্তরা দিয়াবাড়ি, ঢাকা। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া ও অভিভাবক রজনী ইসলামের সমাধিস্থলে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে মায়ের কবরে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন করেন উইং কমান্ডার রেহেনা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে নিহতের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন। মাহিয়া তাসনিম মায়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূ ও অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। দুপুরে হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে পৌঁছায় দলটি। এ সময় তারা নিহতের সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। গত 21 জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে শাকসবজি। টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত তলিয়ে থাকায় পাইকারি বাজারে আমদানি কম। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে কেউ যাতে অতি মুনাফা করতে না পারে সেজন্য দাবি উঠেছে প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের নজরদারি বাড়ানোর। টানা বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিতে, অনেক ক্ষেতেই জমেছে পানি। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শাকসবজি, এতে যোগান কমেছে সারা দেশের কাঁচা বাজারে। কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির সরবরাহ কমায় কিছুটা বেড়েছে দাম। পাইকারি বাজারে বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বিক্রিতেও। সপ্তাহে মাল একটু কম আসতেছে, এই জন্য বেশি বৃষ্টির কারণে অত মাল নষ্ট হয়েছে কিছু। এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, মানুষের খেত নামতারে না, কৃষকরা খেত যাইতে না, মনে করেন বাজারও মাল তুলতো। সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জের সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়াতেও। বরবটির কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন 80 থেকে 100, পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, কাঁকরোলের কেজি গুনতে হচ্ছে 60 টাকা। বৃষ্টির কারণে মানুষের আয় ইনকাম একটু কম, কিন্তু বাজারে এসে ক্রেতাদের আরো একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। বর্ষার জন্য সবচেয়ে বেশি দাম বেশি, বুঝলেন তো, খরা হলে দাম কমে যায়। পাবনায় সবজির ক্ষেতে পানি জমায় কমেছে সরবরাহ। এছাড়া মৌসুম শেষের দিকে আসায় অনেক সবজির ফলন কমেছে। উপায় নেই তো, গরিব মানুষের তো কিনে খাওয়া সম্ভব না।
এক সপ্তাহের ব্যবধানে আমাদের সবজি আপনার সবগুলো আইটেম মিনিমাম 10 থেকে 12 টাকা কেজিতে, খুচরা কেজিতে বাড়তি হয়েছে। চট্টগ্রামে আলু পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির কেজি 80 টাকার উপরে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। সোনালী মুরগি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, যা গত সপ্তাহে 120 থেকে 125 টাকায় বিক্রি হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে সোনালী মুরগির দাম না বাড়লেও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি 320 টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। ডিম ও মুরগির মতো বাড়তি সবজির দামও। করলা, কাঁকরোল, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙে সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। মরিচের দাম আগের মতোই বাড়তি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। হবিগঞ্জে শাহাজিবাজার উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় 15 ঘণ্টা পর সদরসহ 9 উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সকাল 10টার দিকে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, কিছু অংশে বিদ্যুৎ চালু করা সম্ভব হয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে পিডিবি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলেও জাতীয় গ্রিড থেকে সীমিত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে, যার ফলে লোডশেডিং অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শাহাজিবাজার উপকেন্দ্রে বিকট শব্দ ও ধোঁয়া উঠতে দেখা যায়। একটু পরেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় উপকেন্দ্রের 2টি ট্রান্সফরমার পুড়ে যায়। এর জেরে গতকাল সন্ধ্যা থেকে সদরসহ 6 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এছাড়া 3 উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকালে কারেন্ট আসছে, আর গতকালকে আমাদের ব্যবসা বাণিজ্য অ্যান্ড পাশাপাশি পানিও আমরা পাই নাই, এগুলোর জন্য আমরা অনেকটা কষ্ট করতে হয়েছে। শহরে 15 ঘন্টা কারেন্ট ছিল না, আমাদের প্রতিহার কাজ রাত্রে করতে পারি নাই। এখন কারেন্ট আসছে, প্রতিহার কাজগুলো শুরু করছি। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। গত বছরে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। এছাড়া গুরুতর আহত হন 1 জন। পরে 5 জনের লাশ এবং আহত 1 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেদিনের বিভীষিকাময় মুহূর্তগুলো আজও ভুলতে পারেনি নিহতের স্বজনেরা। পার্শ্ববর্তী এই ভবন থেকে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, আগুন লাগিয়ে দেয়া গাড়ির সামনে পুলিশ সদস্যরা শান্তভাবে দাঁড়িয়ে আছেন। 5 আগস্ট দুপুরে ফ্যাসিবাদ পতনের পরও গোলাগুলি থামাননি তারা। 5 জনকে হত্যার পাশাপাশি জীবিত 1 জন সহ মোট 6 জনকে পুড়িয়ে দেন তারা। নিহত সেই 6 জনের মধ্যে 1 জন ছিলেন সিটি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাদ হোসেন সজল। হাসপাতালে ক্লিনারের কাজ করে ছেলের পড়াশোনার খরচ জোগানো এই মা আজও ছেলের শোকে মূর্ছা যান। ও হাতে জানাতে চেয়েছিল যে আমাকে মেরে ফেলতেছে, পুড়িয়ে দিচ্ছে। ছেলে হারানোর এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেবল যারা হারান তারাই হয়তো বোঝেন। সব পড়ে গেল, তার আইডি কার্ডটা কিন্তু পড়ে নাই, ঠিকই বাঁকা হয়ে গেছিল, কিন্তু ওকে আইডি কার্ডটা দেখে ওকে আইডেন্টিফাই করা হয়েছে যে ওটাই সজল। কিন্তু ওকে তো গুম করে দেওয়ার জন্য, ওকে শেষ করে দেওয়ার জন্য কেউ যেন চিনতে না পারে, এই কারণে তো ওদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সজলের স্মৃতিচারণ করে তার মা চান জড়িতদের সুষ্ঠু বিচার, পাশাপাশি তার ছেলের মতো শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ আর যেন পথভ্রষ্ট না হয়, সেই আশা ব্যক্ত করেন তিনি। আমি ছেলে দেশের জন্য জীবন দিয়েছি, আমি গর্বিত, কিন্তু আমি খুব লজ্জাবোধ করেছি না, আমার সন্তানের নিরাপত্তা এদেশের সরকার দিতে পারি নাই। বর্তমান যে সরকার আছে তারা আমার সন্তানের রক্তের উপর দিয়ে তিনি সরকার হয়েছেন ডক্টর ইউনূস স্যার। আমি সরকারের কাছে আশা করব আমার ছেলের বিচার কার্য ওনারা শুরু করেছেন, বিচার কার্য শেষ করে উনি কোন সরকার দেবে আন্তর্জাতিক লেভেলে আমার সন্তানদের স্বীকৃতি দিয়ে উনি কি করবেন আমি জানি না, কিন্তু আমার সন্তানদের স্বীকৃতি আমি এই সরকারের কাছেই চাই।
শহীদ হওয়ার কয়েক মাস আগে কন্যা সন্তানের বাবা হন সজল। ফুটফুটে কন্যা আবিদা তাসফিয়া সাবা এখন হয়তো অনুভব করতে পারেন না পিতা হারানোর শোক। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি করার স্বপ্ন নিয়ে একখণ্ড জমি কিনলেও স্বপ্ন পূরণ হয়নি জাকির হোসেনের। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ায় করা হয়নি বাড়িটি। নেত্রকোনা জেলার দুর্গাপুরে এবার জাকির হোসেনের মায়ের জন্য একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের সন্তান জাকির হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শৈশবে বাবাকে হারানোর পর মাকে সঙ্গে নিয়ে থাকতেন ঢাকায়। কাজ করে নিজের সঞ্চিত টাকায় দুর্গাপুরে একখণ্ড জমি কেনেন বাড়ি করার আশায়। 2024 সালের 21 জুলাই নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জাকির। মৃত্যুর পর বাড়ি করার জন্য কেনা সেই জমির একপাশেই সমাহিত করা হয় তাকে। ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তার মা মিছিলি বেগম। শহীদ জননীর দুর্দশা ঘুচাতে আর জাকিরের শেষ স্বপ্ন পূরণে তার কেনা জমিতে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দেয় প্রশাসন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আমি তো রাখার মতন আমার শক্তি ধারণ নেই। আল্লাহর জন্য খুশি আছি। আল্লাহ আমার ছেলেরে আল্লাহ জান্নাত দিয়ে যায়, আর আমার ছেলে যা আশা ছিল আল্লাহ তাহা আশা পূরণ করে যায়। শহীদ জননীর পাশে সরকার সবসময় থাকবে বলেও প্রতিশ্রুতি জেলা প্রশাসকের। সন্তান হারার বেদনা কোনো মায়ের পক্ষেই এই কষ্টটা ভুলে থাকা সম্ভব নয়। তারপরেও তার যে একটু আশ্রয়ে থাকবে না, এটা একজন শহীদ পরিবারের কোনোভাবেই হতে পারে না। সেই বিবেচনা রেখেই আমরা কিন্তু জাকির হোসেনের পরিবারকেও আমরা ঘর নির্মাণ করে দিয়েছি। অসহায় মিছিলি বেগমের পাশে দাঁড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে ডিসি পর্যটন পার্কে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের 300 শিক্ষার্থী অংশ নেয়। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে পিরোজপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই যোদ্ধাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:15টায় নগরীর শিববাড়ি মোড় থেকে ম্যারাথন শুরু হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ম্যারাথনে জুলাই যোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ ছাত্র জনতা অংশ নেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল দলমত ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্ট চেতনা বাস্তবায়ন হবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা। একবার বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি থাকে সারা বছর। 2 যুগ ধরে এমন অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে কুমিল্লার পাঁচথবি ইউনিয়নের চাঁদপুর এলাকার বাসিন্দাদের। ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। কুমিল্লার পাঁচথবি ইউনিয়নের চাঁদপুর মধ্যমপাড়া এলাকার প্রতিটি বাড়ির ভেতরের চিত্র এটি। শুধু ঘর নয়, রাস্তাঘাট, উঠান, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। বছরে একবার বৃষ্টির পানি জমলে সেই পানি থেকে যায় সারা বছরই। অপরিকল্পিত বাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতী নদীতে বাদ দিয়ে মাছের ঘের স্থাপনের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধ এলাকায় দিন দিন কমছে ব্যবসা বাণিজ্য, যান চলাচল। টানা ময়লা পানিতে চলাচল করায় চর্মরোগে আক্রান্ত অনেকেই। ড্রেন করার ফলে আমাদের এদিক দিয়ে পানি আর বাধাপ্রাপ্ত হয়ে পানি সব আমাদের এই বাড়ি ঘরের ভিতরে ঢুকছে। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে। প্রায় 9 মাসে আমরা জলাবদ্ধতার শিকার থাকি। সকালবেলা রান্নার কথা এই জায়গাতে তখন দুপুরবেলা বয়াইছে, অনেক কিছু করতে পারতেছে না, পানি উঠাতে চুলার ভিতরে। বাচ্চারা পায়ের মধ্যে, হাতের মধ্যে ঠোসকা উঠে যেতেছে, এবং নিউমোনিয়া আসতেছে, জ্বর আসতেছে, বহু কষ্ট ভোগ করতেছে। প্রশাসন বলছে চাঁদপুরের বাসিন্দাদের জলাবদ্ধতা ভোগান্তির বিষয়টি নজরে এসেছে। সমস্যার সমাধানে প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু পানি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মতো একটা অবস্থা, মানে বন্যা হলে যেরকম সিচুয়েশন হয়
পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, চর্মরোগ, এগুলো আমরা শুনেছি যেগুলো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, চলাচলে অসুবিধা তো আছেই। তো এটা আমাদের খুব প্রায়োরিটিতে আছে এই বিষয়টা। জলজটের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত 30,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন জামালপুরের পৌরসভার পলাশতলার বাসিন্দারা। পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি অভিযোগ স্থানীয়দের। আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির চিত্র জানাবেন, আর পানি নিষ্কাশনের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন পর্যন্ত? দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুর পৌরসভার হাটচন্ডা পলাশতলা এলাকা। এখানে আসলে জামালপুর পৌরসভা হচ্ছে 150 বছরের পুরাতন এবং প্রথম শ্রেণীর পৌরসভা। শহরের চন্দ্রার যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে বছরের 5 থেকে 6 মাস জলাবদ্ধতা থাকে। তো স্থানীয়রা যেটি বলছেন যে পানি নিষ্কাশনের যেটি সড়ক বা প্রধান জায়গা, সেখানে অপরিকল্পিত ভাবে আসলে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় গত 5 থেকে 6 বছর যাবত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই স্থানীয়রা যেটি বলছেন যে এখানে কমপক্ষে অন্তত 200 পরিবার বসবাস করেন। জলাবদ্ধতার জন্য তাদেরকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলে যাতায়াতকারী বাচ্চা থেকে শুরু করে শিশুরা থেকে শুরু করে মসজিদের মুসল্লিরা প্রতিদিন দুর্ভোগ পাচ্ছেন। তো তারা বলছেন যে প্রতিনিয়ত পানিবাহিত রোগ থেকে শুরু করে সাপের ভয়, সবসময় রান্না বান্না থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে তাদের দুর্ভোগ পাওয়া হচ্ছে। তো তারা ইতিমধ্যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে ঘেরাও সহ বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন, তবে তারা আজ পর্যন্ত এই 4-5 বছরের মধ্যে কোনো সমাধান পাননি। তো এই বিষয়ে জামালপুর পৌরসভার যে পৌর প্রশাসক AKM আব্দুল্লাহ বিন রশিদ, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা পুরো জামালপুর শহরে বেশ কয়েকটি স্পটে আসলে জলাবদ্ধতার যে চিত্র সেটি পেয়েছেন। তো তারা অতি খুব কম সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। সুলতানগঞ্জ নদীবন্দরে কার্যক্রম দ্রুত শুরু করতে হলে অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন শেষে স্থানীয় প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যদি সংশ্লিষ্ট সব পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় তাহলে অচিরেই এই নদীবন্দরের পূর্ণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরুর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাটের সংযুক্তির প্রয়োজন রয়েছে। এই কার্যক্রমে সরকারের একাধিক সংস্থা যুক্ত। এজন্য বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করে এগিয়ে নিতে হবে। এর আগে তিনি সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল পরিদর্শন করেন। যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত, কাস্টমস জড়িত, নৌবন্দর জড়িত, স্থলবন্দর জড়িত, সো এটা একটা ডিসিশন হবে। তো ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয়। গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাহিন ও ময়মনসিংহের বায়েজিদ হোসেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, 5 বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে 5 জন পানিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা সেখান থেকে মৃত অবস্থায় বায়েজিদকে উদ্ধার করেন। বাকি 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের হাজীগঞ্জ বাজার হকারমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহলের মধ্য দিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন জানান, হাজীগঞ্জ বাজারে হকারদের কারণে প্রতিদিনই চাঁদপুর কুমিল্লা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এই কারণে যাত্রী ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই হকার উচ্ছেদের দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে হকারদের উচ্ছেদে প্রশাসনের পক্ষ থেকে 1 মাস ধরে সভা ও মাইকিং করা হয়। কিন্তু বাজার থেকে হকাররা সরে না যাওয়ায় সকাল থেকে অভিযান চালায় প্রশাসন। উচ্ছেদ করা হয় প্রায় 400 হকারকে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।